হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। লকডাউনে সবার কোথায় অবস্থা খুব খারাপ। ডোন্ট ওয়ারি, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আজকে যেটা তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিকস আমি পড়াচ্ছি, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে আছে যে মলিকুলার অরবিটাল থিওরি। তো এই মলিকুলার অরবিটাল থিওরিতে পড়ার আগে আমরা জানবো যে এটা ইন্ট্রোডাকশন করেছেন হোন্স এবং হচ্ছে মুলিকান। তো এই মলিকুলার অরবিটাল থিওরিটা কেন তৈরি হলো, এর কজ হচ্ছে, কারণটা যে লিমিটেশন অফ ভিভিটির একটা লিমিটেশন রয়েছে। একটা বলবো না, অনেকগুলো লিমিটেশন রয়েছে। সেই লিমিটেশনের জন্য এই মলিকুলার অরবিটাল থিওরিটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ভিভিটি নো ডাউট, ভিভিটি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরি, যেটা আমরা আগে পড়েছি, যেখানে ওই হাইব্রিডাইজেশন রয়েছে, বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, একটা বেসিক নলেজ, কোনো মলিকিউলের বেসিক নলেজ আমরা পেয়েছি ফ্রম ভিভিটি। ভিভিটি ইন্ট্রোডিউস হয়েছিল বাই লাইনাস পাউলিং বলে একজন সায়েন্টিস্ট, বা যাকে আমরা এক কথায় শুধু পাউলিং বলে চিনি। তারই তৈরি ভিভিটি। সেখানে কতগুলো লিমিটেশন ছিল, সেই লিমিটেশনগুলো আমি এক এক করে বলছি, শোনো। যে এক নম্বর হচ্ছে এক্স্যাক্ট ম্যাগনেটিক মোমেন্টটা ক্যালকুলেশন করা যায় না, আমরা করতে পারি না যদি আমরা ভিভিটি ফলো করি। কারণ ভিভিটিতে যে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বার করছি, সে যে ফর্মুলাটা μ=n*n+2√, এই যে ফর্মুলাটা এসছে শুধুমাত্র ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে এসছে। এখানে একটা ডেভিয়েশন রয়েছে। অ্যাকচুয়ালি ইলেকট্রনের টু টাইপস অফ মুভমেন্ট রয়েছে, একটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদি কোনো অ্যাটমের বা কোনো আয়নের বা কোনো কম্পাউন্ডের যদি আমরা ম্যাগনেটিক মোমেন্ট বার করতে চাই, তাহলে সেখানে আমাদের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাজ ওয়েল অ্যাজ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটোকে কনসিডার করে মিউ বার করতে হয়। কিন্তু ভিভিটিতে শুধু আমরা দেখেছি যে ভিভিটিতে শুধুমাত্র স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা রয়েছে ভিভিটিতে, কিন্তু দুটোকে কনসিডার করা উচিত। সেই জন্য এই যে কোবাল্টের একটা তুমি খেয়াল করে দেখো, কোবাল্টের যে মিউয়ের ভ্যালুটা যেটা ক্যালকুলেশন করে আমরা 3.87 এরকম একটা রেঞ্জে পাই, কারণ কোবাল্ট হচ্ছে D7 সিস্টেম। তো D7 সিস্টেম হলে সেখানে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন মোস্ট প্রবাবলি হচ্ছে 3টে হয়। তো সেক্ষেত্রে মানটা আসছে 3.87 BM, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখছি যে এই মিউয়ের ভ্যালুটা 4.5 BM। তো ন্যাচারালি এখানে একটা ভালো ডেভিয়েশন রয়েছে। তো এটা একটা লিমিটেশন ভিভিটির। আরও কিছু লিমিটেশনের মধ্যে যেটা আরেকটা ভালো পয়েন্ট, যে টেম্পারেচার চেঞ্জ করলে মিউয়ের কী চেঞ্জ হয়, সেটা কিন্তু ভিভিটি থেকে আমরা জানতে পারছি না। থার্ড পয়েন্ট হচ্ছে যে কোনো কম্পাউন্ডের স্টেবিলিটি থার্মোডাইনামিক হতে পারে এবং কাইনেটিক স্টেবিলিটি, এই দুটো স্টেবিলিটি কিন্তু আমরা জানতে পারছি না ফ্রম ভিভিটি। ফোর্থ পয়েন্ট হচ্ছে যে বিভিন্ন যে লিগ্যান্ডগুলো রয়েছে, কোন লিগ্যান্ড স্ট্রং কোনটা উইক, এইগুলোর কোনো রকম আমরা কনক্লুশন পাচ্ছি না ফ্রম ভিভিটি। তো আবার আরও একটা যেটা আমরা আগে পড়েছি, বিশেষ করে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে আমাদের পড়া আছে যে ইনার অরবিটাল এবং আউটার অরবিটাল কমপ্লেক্স যে ফর্মেশনটা হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার কোনো সিগনিফিক্যান্ট কারণ কিন্তু আমরা পাই না ভিভিটি থেকে। আরও একটা ইম্পর্টেন্ট যে কোঅর্ডিনেশন নাম্বার অনুযায়ী কোনো একটা কম্পাউন্ডের জিওমেট্রি হওয়া উচিত ছিল। তো যদি কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি যে তার সেন্ট্রাল অ্যাটমের যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, তো সেখানে আমরা দু রকমের জিওমেট্রি পেতে পারি, একটা হচ্ছে টেট্রাহিড্রাল এবং স্কোয়ার প্ল্যানার। কিন্তু কখন টেট্রাহিড্রাল পাবো এবং কখন স্কোয়ার প্ল্যানার পাবো, সেটা কিন্তু আমরা ভিভিটির থেকে জানতে পারি না। তো দ্যাট ইজ ওয়াই এই ড্রব্যাকসগুলোর জন্যই পরবর্তী ক্ষেত্রে মলিকুলার অরবিটাল থিওরিটা এসছে। তো এই মলিকুলার অরবিটাল থিওরির যে মেন পস্টুলেটসগুলো রয়েছে, অর্থাৎ যার উপর মেন যে থিওরিটিক্যাল পার্ট অফ মলিকুলার অরবিটাল থিওরি, তার মধ্যে কতগুলো পয়েন্ট আমি এখানে রেখেছি তোমাদের জন্য, ওটা তোমরা ভালো করে পড়বে। তো সেটা হচ্ছে কি, যে
অ্যাটমিক অরবিটালগুলো যখন কম্বাইন করে মলিকুলার অরবিটাল তৈরি করে, তাহলে মলিকুলার অরবিটালটা আসছে কীভাবে? না অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল তোমরা আগে পড়েছো কোনগুলো? না ধরো ওই 1s অরবিটাল, 2s অরবিটাল বা 3p, 3d, এসবগুলো অ্যাকচুয়ালি এগুলো আমরা সাবসেল বলি। তো এই সাবসেলগুলো এখানে আমরা এক একটা অরবিটাল ধরেই বলবো। তো অ্যাটমিক অরবিটাল যাদের এনার্জিটা মোরলেস সেম, মানে কম্পারেবল এনার্জি যদি হয়, তাহলেই কিন্তু তাদের মধ্যে কম্বিনেশন হবে। আরও একটা পয়েন্ট হচ্ছে তাদের প্রপার সিমেট্রি থাকা দরকার, অর্থাৎ সিমেট্রিক্যাল যদি ম্যাচিংটা আসে তাহলেই কিন্তু তাদের মধ্যে কম্বিনেশন হবে। কীরকম কম্বিনেশন? একদম সোজাসুজি কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। তো এই যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস যদি হয়, তাহলে সেখানে দু রকমের ঘটনা ঘটতে পারে। এই কম্বিনেশনটা দু রকমের, 2 টাইপসের কম্বিনেশন। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ, একটা ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ যদি হয় তাহলে বন্ড ফর্মেশন হবে, অর্থাৎ দুটো অ্যাটমিক অরবিটাল যদি কম্বাইন করে, যদি তাদের কম্পারেবল এনার্জি, যদি কম্পারেবল বা সুইটেবল সিমেট্রি বা সিমেট্রি যদি ম্যাচ করে, তাহলে সেখানে কনস্ট্রাকটিভ কম্বিনেশনের জন্য আমরা পাবো বন্ড তৈরি হতে পারে, সেটা আমরা দেখতে পাবো যে বন্ড তৈরি হচ্ছে। আদারওয়াইজ আরও একটা কম্বিনেশন আছে যে ডিস্ট্রাকটিভ কম্বিনেশন। তোমরা কথাটা মানে বুঝতেই পারছো যে এটা কম্বিনেশন কিন্তু এটা কনস্ট্রাকটিভ নয়, ডিস্ট্রাকটিভ। তার মানে কোনো রকম বন্ড তৈরি হবে না, নো বন্ড। এখানে লিখে দিয়েছি আমি নো বন্ড। যেমন ধরো দুটো মানুষ কাছাকাছি আসতে পারে, তারা ভালোবেসে কাছে আসতে পারে, তাহলে তাদের মধ্যে বন্ড ফর্মেশন হবে। আবার দুটো মানুষ কিন্তু তারা কাছাকাছি আসতে পারে, তারা মানে পরস্পরের সঙ্গে মানে লড়াই করার জন্য আসতে পারে, তো সেটা হচ্ছে তাদের মধ্যে কোনো মতে আর বন্ড তৈরি হবে না। সেটা হচ্ছে সেই কাছাকাছি আসাটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, আর ভালোবাসার জন্য কাছাকাছি আসাটা হচ্ছে কনস্ট্রাকটিভ। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কটা অ্যাটমিক অরবিটালসরা কম্বাইন করবে, ঠিক সেই কটা মলিকুলার অরবিটাল পাওয়া যাবে। একটা বেশিও না, একটা কমও না। যে কটা অ্যাটমিক অরবিটাল কম্বাইন করবে, ঠিক সেই কটা পাবো আমরা কি মলিকুলার অরবিটালটা পাবো। যদি দুটো আমরা এখানে এমও বা মলিকুলার দুটো পেতে পারি, অ্যাটমিক অরবিটালগুলো ইন্ডিভিজুয়াল এক একটা অ্যাটমিক অরবিটাল যদি কম্বাইন করে আরেকটার সঙ্গে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে দুটো করে আমরা মলিকুলার অরবিটাল পাবো। একটা এনার্জি খুব বেশি হবে, তাকে বলবো আমরা হায়ার এনার্জি মলিকুলার অরবিটাল, তাকে বলা হচ্ছে কি অ্যান্টিবন্ডিং, AMO, অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। আর যদি তাদের আরেকটা হতে পারে যে তাদের এনার্জি কমে যেতে পারে, লোয়ার এনার্জি মলিকুলার অরবিটাল, তাকে বলা হচ্ছে BMO, বন্ডিং মলিকুলার অরবিটাল। এই অ্যান্টিবন্ডিং অরবিটাল এবং বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রনটা ফিলিং হবে। এই ইলেকট্রন ফিলিং হওয়াটা কিন্তু যে কোনোভাবে হবে না, একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন মেনে হবে। সেই রুলস রেগুলেশনগুলো হচ্ছে হোনস রুল, অর্থাৎ ইলেকট্রনগুলো আগে সিঙ্গলি অকুপাইড হবে বাই দ্য মলিকুলার অরবিটালস। তারপর হচ্ছে আউপার প্রিন্সিপালে এনার্জির উপর বেস করবে, লোয়ার এনার্জিতে আগে ইলেকট্রন অ্যাড হবে। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, অর্থাৎ যে ইলেকট্রনগুলো অ্যাড হচ্ছে বা ফিলিং হচ্ছে ইন মলিকুলার অরবিটাল, তাদের কোয়ান্টাম নাম্বারগুলো অবভিয়াসলি ডিফারেন্ট হতেই হবে। অন্তত চারটের মধ্যে অন্তত একটাতেও অমিল থাকবে। তো এই যে তিনটে রুলের ওপর বেস করে ইলেকট্রনগুলো ফিলিং হচ্ছে। যদি ইলেকট্রন বন্ডিং মলিকুলার অরবিটালে প্রবেশ করে, তাহলে সেখানে বন্ড তৈরি হতে দেখব আমরা। অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন যদি যায়, তাহলে আমরা নন বন্ডিং ইফেক্ট দেখতে পাবো, অর্থাৎ বন্ড তৈরি হবে না। এখানে তোমাকে মনে রাখতে হবে যে রিমেম্বার, ওয়েন ইলেকট্রনস আর ইন হায়ার এনার্জি দেয়ার উইল বি নো প্রবাবিলিটি অফ বন্ড ফর্মেশন অ্যান্ড ভাইস ভার্সা। দ্যাট মিনস হচ্ছে, অর্থাৎ এর মানে হচ্ছে যে ইলেকট্রন যদি হায়ার এনার্জি অরবিটালে যায়, তাহলে সেখানে কোনো রকম প্রবাবিলিটি থাকবে না বন্ড ফর্মেশনে। ওই জন্য অ্যান্টি বন্ডিং, যেহেতু হাইলি এনার্জি কন্টেন্ট একটা জায়গা, সেখানে ইলেকট্রন থাকলে তারা কোনো মতেই বন্ড তৈরি করবে না। নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে আরও একটু ডিটেলস আমরা পড়ব এখানে, যে কীভাবে এর আরও ডিটেলস আমরা পড়তে পারি। যে প্রথমে আমরা পড়ব ডি ব্রগলির যে থিওরিটা রয়েছে, সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিজম, অর্থাৎ ইলেকট্রনের দু রকমের নেচার আছে, একটা পার্টিকেল নেচার আর একটা হচ্ছে ওয়েভ নেচার। তো এখানে আমরা ভালো করে বোঝানোর জন্য বা ভালো করে বোঝার জন্য আমরা ইলেকট্রনকে ওয়েভ হিসেবে কনসিডার করব। সেই ওয়েভটার কতটা ব্যাপ্তি, কতটা বিস্তার, দ্যাট ইজ সেই ওয়েভের যে অ্যাম্প্লিটিউড, তাকে আমরা ওয়েভ ফাংশন বলি, তাকে সাই দিয়ে লিখি আমরা।
অর্থাৎ ইলেকট্রন যখন আমরা এরকম মেঘ মতো তরঙ্গ মতো কনসিডার করব, সেই ইলেকট্রনের ব্যাপ্তি কতটা, তার ডেন্সিটি কতটা, কত জায়গা জুড়ে কোন অ্যাক্সেস বরাবর সেটা ছড়িয়ে আছে, কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, সেসবগুলো কনসিডার করা হয় সাইয়ের মাধ্যমে। সাইটা কাকে বলা হয় না, ওয়েভ ফাংশনটা হচ্ছে সাই। ওয়েভ ফাংশন কোত্থেকে আসছে, ইলেকট্রনকে যখন আমরা ওয়েভ হিসেবে কনসিডার করছি, সেই ওয়েভের যে অ্যাম্প্লিটিউড তাকে আমরা সাই বলছি, মানে কতটা বিস্তার সেই ওয়েভের, সেই নেচার অফ দ্য ওয়েভ, অ্যাম্প্লিটিউড অফ দ্য ওয়েভ, এসবগুলো আমরা সাই থেকে পাই। তো এখানে আমরা কম্বিনেশন অফ ইলেকট্রনস, এটাকে আমরা অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ সাই ধরবো, অর্থাৎ সাই মানে ইলেকট্রন ক্লাউডগুলোর তার যে কম্বিনেশন এখানে আমরা দেখাচ্ছি। সাপোজ ধরে নাও দুটো অ্যাটম, একটা হচ্ছে অ্যাটম এ আর একটা হচ্ছে অ্যাটম বি, এটা হচ্ছে পরস্পরের কাছাকাছি আসছে, এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন ঘটছে, হ্যাঁ, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস ঘটছে। এই ধারে হচ্ছে বাঁদিকে যেগুলো আছে এটা অ্যাটমের সব আমরা ওয়েভ ফাংশনগুলো লিখেছি, আর মাঝখানে এদের কম্বাইন্ড ফর্মটা লিখেছি। তো প্রথমে খেয়াল করে দেখো, অ্যাটম এ আর অ্যাটম বি যদি মুভ করে, এখানে দুটো অ্যাটমের যে অ্যাটমিক অরবিটালগুলো দেখানো হয়েছে, এখানে অ্যাটমিক অরবিটালের দুটো খেয়াল করে দেখো, এদের সিমেট্রি ম্যাচ করে যাচ্ছে, তার মানে এর প্লাস যেখানটায় আছে এর প্লাসটা সেখানে আছে, সেই দিকটা আছে। তো এদের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন হবে, সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন, তাকে আমরা বলবো কনস্ট্রাকটিভ কম্বিনেশন হবে। এবং তার ফলে কী হবে, এর অ্যাম্প্লিটিউড কিন্তু বেড়ে যাবে। এখানে অ্যাম্প্লিটিউড যা ছিল আর এই দুটো যোগ হয়ে দেখো বেড়ে গেছে অ্যাম্প্লিটিউড বেড়ে গেছে, মানেই হচ্ছে এখানে বন্ড ফর্মেশন বেশি হবে। তাহলে একটা সহজ কথা মনে রাখবে, যে দুটো অ্যাটমিক অরবিটাল যদি কম্বাইন করার পরে অ্যাম্প্লিটিউড ইনক্রিজ করে, তাহলে দেয়ার উইল বি প্রবাবিলিটি অফ বন্ড ফর্মেশন, আদারওয়াইজ নন বন্ডিং ইফেক্ট আমরা দেখতে পাবো। তো এখানে এদের এই যে বিস্তারটা দেখিয়েছি, তার মানে হচ্ছে এদের এনার্জির হাইটটা সেম, প্রায় সেম আছে, হাইটটা দেখো প্রায় সেম আছে, তার মানে এদের মধ্যে কনস্ট্রাকটিভ কম্বিনেশন হচ্ছে। আবার এখানটায় খেয়াল করে দেখো, এইটার যে পজিটিভটা যেখানে আছে এখানে সেখানে নেগেটিভ আছে, অর্থাৎ এদের সিমেট্রি কিন্তু ম্যাচ করছে না। তো তারা যদি কাছাকাছি আসে, তাহলে তাদের মধ্যে তো আর ভালোবাসার মতো এক জায়গা হবে না, বরং তাদের মধ্যে মারপিট হবে। তো মারপিট হলে কী হবে, এদের মধ্যে বন্ডিং করার প্রবণতা অনেক কমে যাবে, ওই জন্য অ্যাম্প্লিটিউডটা কমে গেছে। অ্যাম্প্লিটিউড করে যাওয়া মানে, আরেকবার বলে দিচ্ছি, অ্যাম্প্লিটিউড করে যাওয়া মানে কমে যাওয়া মানে হচ্ছে বন্ড ফর্মেশন হবে না। তো এখানে যখন এদের মধ্যে সুন্দর মানে কনস্ট্রাকটিভ যখন কম্বিনেশনটা হয়েছে, তখন লিখবো সাই বি। সাই বি মিনস হচ্ছে বন্ডিং বোঝাচ্ছে, বি ফর বন্ডিং, সাই এ প্লাস সাই বি। এ আর বি এগুলো হচ্ছে তোমার অ্যাটমকে রিপ্রেজেন্ট করছে, অ্যাটম এ আর অ্যাটম বি। আর বিএমও কতটা মানে হচ্ছে বন্ডিং এমও, বন্ডিং মলিকুলার অরবিটাল। একই রকমভাবে এটা এএমও মানে হচ্ছে অ্যাটমিক মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এখানে সাই স্টার লিখলাম, অ্যান্টি বন্ডিং বা কেমিস্ট্রিতে স্টার দেওয়া মানে হচ্ছে তার হাই এনার্জি কন্টেন্ট বুঝতে গেলে এটা স্টার দেওয়া হয়। তো এখানে সাই এ এবং সাই বি এদের হচ্ছে ডিস্ট্রাকটিভ কম্বিনেশন হচ্ছে, ডিস্ট্রাকটিভ কম্বিনেশন, অর্থাৎ আমরা মাইনাস লিখবো, সেটা সাই এ মাইনাস সাই বি হতে পারে, বা সাই বি মাইনাস সাই এ হতে পারে, সাই এ হতে পারে। এদের মধ্যে একটা আমরা দেখব যে এদের ডিস্ট্রাকটিভ কম্বিনেশন, তাহলে এখানে কোনো বন্ড ফর্মেশন হওয়ার কোনো সময়, নো বন্ড ফর্মেশন, এখানে বন্ড ফর্মেশন। ক্লিয়ার? এবার ধরো এখানে নিটে কোশ্চেন থাকে, আমি এখানে সিকিউ মিনস হচ্ছে করেসপন্ডিং কোশ্চেন, এই যে আলোচনাটা করলাম আমরা, এর করেসপন্ডিং কোশ্চেন এখানে আমি কয়েকটা দিলাম, যে এই একটা অ্যাটমিক অরবিটাল 1s এর সঙ্গে 2s এর এদের কি হবে মানে লিনিয়ার কম্বিনেশন হয়ে বন্ড ফর্মেশনের কোনো সম্ভাবনা আছে? উত্তর হচ্ছে না। কেন না? কারণ 1s আর 2s এর মধ্যে এনার্জি ডিফারেন্স কিন্তু অনেক বেশি, কারণ এখানে 1 2 বা এই যে 2 8 2 8 3 3 এসবগুলো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে বোঝাচ্ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা এনার্জিকে রিপ্রেজেন্ট করি। দ্যাট ইজ হোয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটোর মধ্যে এনার্জি মিলছে না, সুতরাং এদের মধ্যে কোনো লিনিয়ার কম্বিনেশন হবে না। 2s এবং 2px এই দুটোর মধ্যে খেয়াল করে দেখো যে এদের এনার্জি কিন্তু মোরলেস সেম, এবং এই এস হচ্ছে স্ফেরিক্যাল, যার কোনো ডিরেকশান নেই, আর পি হচ্ছে একটা তোমার ডাম্বেল শেপড, তো এর ডিরেকশান নেই, এর ডিরেকশান আছে, সুতরাং এদের মধ্যে একটা ম্যাচিং আছে, সুতরাং এখানে লিনিয়ার কম্বিনেশন হবে। 2py দারুণভাবে এদের কম্বিনেশন হবে, কারণ সুন্দরভাবে এনার্জি ম্যাচ করে গেছে। কিন্তু এখানটায় 3s এর সঙ্গে 3py হবে, অবভিয়াসলি হবে, কারণ এখানেও এনার্জি ম্যাচ করে গেছে, এ 3 3 সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা স্ফেরিক্যাল, এর কোনো ডিরেকশান নেই, এসব দিক থেকে py-কে অ্যাকসেপ্ট করতে পারে। 2px 2py এটা কোনো দিনই হবে না, কারণ পি যে অরবিটালগুলো রয়েছে পি, তা সেটা হচ্ছে তিনটে ডিরেকশান, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর,
আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং হচ্ছে জেড অ্যাক্সিস। তো নর্মালি পি এক্স বরাবর যদি পি অরবিটালটা যদি এগিয়ে আসে, পি ওয়াই বরাবর যদি এগিয়ে আসে, তাহলে এদের মধ্যে কোনো দিনই কিন্তু লিনিয়ার কম্বিনেশন হবে না। সুতরাং এখানেও কোনো রকম বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এখানে দেয়ার উইল বি নো প্রবাবিলিটি অফ লিনিয়ার কম্বিনেশন অ্যান্ড হেন্স নো বন্ড ফর্মেশন। ওই জন্য দেখবে যে কোনো অ্যাটমের পিএক্সের সঙ্গে পিওয়াইয়ের বা ভিভিটিতেও ছিল, এদের কিন্তু কোনো রকমভাবে লিনিয়ার কম্বিনেশন করে বা হাইব্রিডাইজেশনেও একই রকম ছিল যে সিমেট্রি ম্যাচ না হলে হাইব্রিডাইজেশন তৈরি হবে না এবং হাইব্রিড অরবিটাল তৈরি না হলে বন্ডও তৈরি হবে না। তো এখানে একটা এক্সাম্পল আমরা করে দেখাচ্ছি যে হিলিয়ামের ক্ষেত্রে সেটা কি বলছে দেখো। হিলিয়ামের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা যে ইলেকট্রন হিলিয়ামে কটা আছে, 2 আর 2 4টে আছে। তো আমরা এখানে ইলেকট্রন ফিলিংটা দেখাবো এবং তার এমওগুলোর যে এনার্জি লেভেল সেটাও দেখাবো। তো এইখানটায় তুমি খেয়াল করবো, দেখো যে হিলিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রন 4। তো এই নিচে দেখো দুটো হিলিয়াম, একটা হিলিয়াম অ্যাটম এরা অ্যাপ্রোচ করছে টু ইচ আদার। তো যখন অ্যাপ্রোচ করছে মানে হিলিয়াম অ্যাটম অ্যাপ্রোচ করা মানেই হচ্ছে এই যে 1s বাই 1s এরা কিন্তু পরস্পর অ্যাপ্রোচ করছে। তো এই অ্যাপ্রোচ করলে সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অ্যাপ্রোচ করছে সঙ্গে সঙ্গে এই অ্যাটমিক অরবিটালের হচ্ছে লিনিয়ার কম্বিনেশন হচ্ছে এবং দু রকমের অরবিটাল পাচ্ছি, একটা কনস্ট্রাকটিভ এবং একটা ডিস্ট্রাকটিভের জন্য দু রকম মলিকুলার অরবিটাল পাচ্ছি। একটাকে বলছি আমরা বন্ডিং, যেটা এনার্জি লো হচ্ছে তাকে বলছি আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল। তাকে লেখার নিয়ম হচ্ছে সিগমা 1s, এই 1s এর জন্য 1s লিখছি। আর একটা হচ্ছে এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে, এটা এনার্জি ইনক্রিজ করছে, এটাকে বলছি আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তো এখানে ইলেকট্রন মোট কটা আছে, 2 আর এই 2 4 আছে, তাহলে এখানে 2টো দিতে হবে। এখানে ইলেকট্রন দুজন, এখানে ইলেকট্রন 2টো দেওয়া হলো, এখানে ইলেকট্রন 2টো দেওয়া হলো। তো বন্ডিংয়ে আছে ইলেকট্রন 2টো, অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন আছে 2টো। তো এখানটা আমরা যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখি ইন টার্মস অফ মলিকুলার অরবিটাল, তাহলে আমরা কি লিখবো, আগে এইটাকে গ্রাউন্ড স্টার যেটা লোয়ার এনার্জি লেভেল আগে লিখবো আমরা সিগমা 1s2 অ্যান্ড দেন সিগমা 1s*2। এইভাবে আমরা এটা করলাম। এটা একটা ছোটো অ্যাটম যার ইলেকট্রন সংখ্যা মাত্র 2 ছিল, বা হিলিয়াম মলিকিউলের ক্ষেত্রে মোট ইলেকট্রন সংখ্যা এখানে ছিল টোটাল 4। তাদের ক্ষেত্রে একটা ছোট্ট এক্সাম্পল আমি করে দেখালাম। এবারে কিছু তোমাদের মনে রাখতে হবে যে কিছু কিছু এলিমেন্ট যাদের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7-এর থেকে বেশি, অথবা যারা অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, বা যাদের ইলেকট্রনের সংখ্যা 14-র বেশি, ইলেকট্রনের সংখ্যা বলতে কম, টোটাল ইলেকট্রনের সংখ্যা, অথবা অ্যাটমিক নাম্বার 7, অথবা সেই মলিকুলার ইলেকট্রনের সংখ্যা 14 বা 14-র বেশি যদি হয়, বা 7-এর যদি বেশি হয়, কারা কারা হতে পারে, এক্সাম্পল অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তারপরে হচ্ছে নাইট্রিক অক্সাইড। এদের দেখবে ইলেকট্রন হচ্ছে 14টার বেশি আছে, বা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কিন্তু অ্যাটমিক নাম্বার 7-এর বেশি। তো এদের ক্ষেত্রে যে স্পেসিং অফ দ্য মলিকুলার অরবিটালস কী হবে না, 1s সিগমা 1s*, তারপরে হচ্ছে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে মুভ করব তত তার এনার্জি ইনক্রিজ করবে। এখানে একটা জিনিস খেয়াল করবে যে পাই 2px এবং 2py বা 2px*, 2py*, এরা কিন্তু এদের এনার্জি কিন্তু সেম। কারণ এদের পাই লিখছি কেন, কারণ এই 2px 2py এর পাশাপাশি অভিলেপন হচ্ছে, মানে পাশাপাশি কম্বিনেশন হচ্ছে। আর 2pz, এই জেডটাকে আমরা আগে লিখব, কারণ এখনকার নিয়ম অনুসারে, IUPAC নিয়ম অনুসারে যখন কোনো অরবিটাল অ্যাপ্রোচ করে তখন ধরা হয় যে জেড অ্যাক্সেস বরাবর যে ডিরেকশানে ওরা পরস্পরের কাছে এগিয়ে আসে সেটা হচ্ছে জেড অ্যাক্সেস। তো এই অক্সিজেন, ফ্লোরিন এদের ক্ষেত্রে এটা সেই সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে। আর যদি কিছু এলিমেন্ট আছে যাদের অ্যাটমিক নাম্বার হচ্ছে লেস দ্যান 7, যদি 7-এর কম হয়, এবং যারা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, সেক্ষেত্রে অর্থাৎ যাদের নাম্বার অফ ইলেকট্রন 14 বা 14 থেকে কম, কারা কারা, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, C2 মানে কার্বন, নাইট্রোজেন, সায়ানাইড, কার্বনিল, অর্থাৎ বা কার্বন মনোক্সাইড বলতে পারো। তো এরা সব কিন্তু মলিকিউল, কিন্তু আমরা দেখবো Li2 লিখেছি, Be2 লিখেছি, সব মলিকিউল, যেহেতু আমরা পড়ছি মলিকুলার অরবিটাল, সুতরাং এটা মলিকিউল। তো এই মলিকিউলগুলোর ক্ষেত্রে কিন্তু এই অর্ডারটা, সিকোয়েন্সটা এরকম হবে। এতে মধ্যে ডিফারেন্সটা কি আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, দুটো ডিফারেন্সটা কী করে আসছে, কেন আসছে, খুব অল্প করে বুঝিয়ে দিচ্ছি ছোট্ট করে। এখানে খেয়াল করে দেখবে, যেটা বেশি ইম্পর্টেন্ট, আমি দেখবে
যেখানে পাই দুটো পাই মানে অ্যান্টি বন্ডিং পাই আর বন্ডিং পাই দুটো কিন্তু পাশাপাশি রয়েছে। আর এখানটায় দেখবে যে 2pz এখানে দেখবে পাই বন্ডিং পাই এটা, আর অ্যান্টি বন্ডিং পাই এর মাঝখানে কিন্তু এইটা চলে আসছে, অর্থাৎ 2pzটা কোথায় আসছে, এখানটা চলে আসছে। যারা মোর ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ এই দুটো পাশাপাশি থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করছে যে কোন অ্যাটমগুলো বন্ড মলিকুল তৈরি করছে। এখানে যারা মোর ইলেকট্রোনেগেটিভ তারা একটু আকারে ছোট হয়, অর্থাৎ আরও সহজ করে বললে কি হয়, এখানটায় যথেষ্ট গ্যাপ আছে, এই জায়গাটা যথেষ্ট গ্যাপ আছে। এই গ্যাপ থাকার জন্য এই 2pz এ কিন্তু এর পাশে বসতে পারে, কারণ এখানে রিপালশনটা তেমন আর থাকছে না। কিন্তু যারা লেস ইলেকট্রোনেগেটিভ তাদের ক্ষেত্রে এই গ্যাপটা অনেক কম। এই গ্যাপটা কম থাকার জন্য এই 2s স্টার আর 2pz এতে রিপালশন বেশি হওয়ার জন্য এই 2pzটা এখানে না বসে এখান থেকে উঠে এসে মাঝখানে চলে আসে, অর্থাৎ এখান থেকে এখানে 2p সিগমা 2s স্টারের পাশে না বসে কোথায় চলে গেছে দেখো, এই দূরে চলে গেছে। এটার কারণ হচ্ছে কি, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটিতে কী হয় যে এখানে ইলেকট্রোনেগেটিভিটিতে ইলেকট্রন তো টেনে নেওয়ার প্রবণতা, ইলেকট্রন টেনে নেয়, নিউক্লিয়াস ইলেকট্রন বেশি করে টেনে নেয়, টেনে নিলে এই অংশটা এদিকে চলে আসে, এই অংশটা পুরোপুরি এখানটায় চলে আসে, ফলে এখানে গ্যাপটা বেশি তৈরি হয়। আর এখানটায় সেই আকর্ষণ করে নেওয়া, সে অ্যাট্রাকশানটা একটু কম হওয়ার জন্য এখানে এইটার পাশে এটা খুব কাছাকাছি ছিল বলেই এটা মুভ করে এখানে চলে গেছে। ফলে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু মনে রাখবে, চেষ্টা করবে। এক্ষেত্রে তোমাদের এরকম দিতে পারে যে পুরো ইলেকট্রনিক কনফিগারেশন পরীক্ষায় তুলে দিল, ইন টার্মস অফ মলিকুলার অরবিটাল পুরো ইলেকট্রনিক কনফিগারেশন তুলে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে কোনটা কারেক্ট। এবং সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে নাম্বার অফ ইলেকট্রন 14টার বেশি হলে এই সিকোয়েন্স ফলো করতে হবে, আর নাম্বার অফ ইলেকট্রন যদি 14 সমান বা 14 কম হয় তাহলে কিন্তু এই সিকোয়েন্স ফলো করতে হবে। এখানে মেন ফ্যাক্টর, এই ডিফারেন্সের মেন ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং কম। ইলেকট্রোনেগেটিভ বেশি হলেই রিপালশনটা কমে যাবে, কারণ গ্যাপটা বেশি হবে। ইলেকট্রোনেগেটিভ যদি কম হয়, এই গ্যাপটা কম হবে, রিপালশন বেশি হবে, উঠে চলে যাবে। ওকে, থিওরি পার্ট আমরা মোটামুটি কিছু পড়লাম। এরপরে যেটা আমাদের পড়তে হবে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এবারে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলোর অ্যাপ্লিকেশান সরাসরি পরীক্ষায় এর থেকে কোশ্চেন থাকবেই, একদম 100% শিওর। এবং আমি যা পড়াচ্ছি এর মধ্যে কোশ্চেন থাকবে, শিওর থাকবে। মানে বিগত দিনে দেখেছি যে এসছে এই সমস্ত অংশ থেকে, সেইগুলো আমি তোমাদেরকে একটু ডিটেলস পড়ানোর চেষ্টা করছি। তো আমরা দেখো, আমরা এমও পড়ে আমাদের লাভটা কী হলো? প্রথম লাভ হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসবে, সেই জন্য আমরা ভালো পারবো। এটা তো অবভিয়াসলি পরীক্ষায় কোশ্চেন আসবে, আমরা পারবো, কিন্তু সেই জন্যই আমরা পড়ব, ঠিক কথা। দরকার থাকে আমরা ভবিষ্যতে আরও অনেক শিখব, কিন্তু এখন আমরা টু দ্য পয়েন্ট পড়ার চেষ্টা করব। ওকে, তো এমও পড়ে আমাদের কোনো কম্পাউন্ডের বন্ড অর্ডার কিন্তু আমরা বার করতে পারবো, এবং বন্ড অর্ডার বার করতে পারলে আমরা স্টেবিলিটি বার করতে পারবো, ম্যাগনেটিক বিহেভিয়ার আমরা জানতে পারবো, একই সঙ্গে তার বন্ড লেংথ জানতে পারবো, এবং বন্ড লেংথ, স্টেবিলিটি ইটসেট্রা আমরা, বা রিঅ্যাক্টিভিটি সবই আমরা জানতে পারবো। এবারে এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে যে হোয়াট ইজ বন্ড অর্ডার? বন্ড অর্ডার কী? বন্ড অর্ডার কিছু না, আমি এখানে লিখে দিয়েছি খুব সহজ করে, যে বন্ড অর্ডার ইজ দ্য নাম্বার অফ বন্ডস প্রেজেন্ট ইন বিটুইন টু অ্যাডজেসেন্ট অ্যাটমস। দুটো পাশাপাশি অ্যাটমের মাঝখানে যে কটা বন্ড থাকবে সেটাই বন্ড অর্ডার। যেমন ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার 3। কেন 3? কারণ নাইট্রোজেন দুটো পাশাপাশি অ্যাটমের মধ্যে নাম্বার অফ বন্ডস হচ্ছে 3, দ্যাট ইজ বন্ড অর্ডার 3। অক্সিজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার কত? 2, কারণ দুটো অক্সিজেন অ্যাটমের মধ্যে বন্ড কটা আছে? 2। এইভাবে বন্ড অর্ডারটাকে আমরা কনসিডার করবো বা শিখব। বন্ড অর্ডার বার করার সহজ পদ্ধতি হচ্ছে যে বন্ড অর্ডার যে ফর্মুলাটা আছে সেটা সবাই তোমরা জানো। তো এই ফর্মুলাতে তুমি খেয়াল করে দেখবে, এখানে যেটা লেখা আছে এই বন্ড অর্ডারটা, যে নাম্বার অফ বন্ডস নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস ডিভাইডেড বাই 2। তাহলে বন্ড অর্ডার ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এইটা, NB মাইনাস NA বাই হচ্ছে 2। বন্ড অর্ডার শেখার জন্য বা শেখার পরে আমরা কী কী সিদ্ধান্ত নিতে পারি? হোয়াট আর দ্য কনক্লুশনস ফ্রম বন্ড অর্ডার ক্যালকুলেশন?
হোয়াট আর দ্য কনক্লুশনস। প্রথম কথা হচ্ছে বন্ড অর্ডার যদি পজিটিভ হয় বা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সেখানে অবশ্যই একটা বন্ড ফর্মেশন হবে বা হয়েছে। বন্ড অর্ডার যদি বেশি হয় তাহলে বন্ড এনার্জিটাও বেশি হবে, অর্থাৎ বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি। আবার বন্ড এনার্জি আর স্টেবিলিটি যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল, সুতরাং বন্ড অর্ডার এবং স্টেবিলিটি এটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ সহজ কথায় যার বন্ড অর্ডার বেশি হবে তার স্টেবিলিটি বেশি হবে, বা বন্ড অর্ডার যার বেশি হবে তার বন্ড এনার্জি বেশি হবে। বন্ড এনার্জি হওয়া মানেই হচ্ছে তার রিঅ্যাক্টিভিটি কম হবে, স্টেবিলিটি বেশি হবে। বন্ড অর্ডারের সঙ্গে বন্ড লেংথের কিন্তু ইনভার্সলি প্রপোর্শনালি এরা রিলেটেড। বন্ড অর্ডার যদি বেশি হয় বন্ড লেংথ কম হবে। যেমন ধরো নাইট্রোজেনের বন্ড অর্ডার কত ছিল 3, তাহলে এর বন্ড লেংথ কম। অক্সিজেনের বন্ড অর্ডার কত 2, তাহলে এর বন্ড লেংথ বেশি। যত কম হবে বন্ড অর্ডার বন্ড লেংথ তত বেশি হবে, অ্যান্ড ভাইস ভার্সা। আরেকটা খুব ইম্পর্টেন্ট কনক্লুশন হচ্ছে যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে তাহলে অবভিয়াসলি বন্ড অর্ডার ফ্র্যাকশনাল আসবে। যেক্ষেত্রে আমরা দেখব নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন রয়ে গেছে, আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে তাহলে ফ্র্যাকশনাল বন্ড অর্ডার আসবে এবং সেটা প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার শো করবে। আর যদি ইলেকট্রন জোড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না, বন্ড অর্ডারটা বন্ড অর্ডার কত আসবে, অবশ্যই হোল নাম্বারে আসবে এবং সেটা ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার? তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে ফ্র্যাকশনাল বন্ড অর্ডার তুমি ফলো করবে আর সিম্পল হোল নাম্বার ফলো করবে। ফ্র্যাকশনাল হলেই প্যারাম্যাগনেটিক, হোল নাম্বার হলেই ডায়াম্যাগনেটিক। তো এগুলো থিওরি পার্ট, এগুলো পড়তে হয়, সবাই আমরা পড়েছি। তো এবারে যেটা ট্রিক্স আমি শেখাবো খুব সহজে বন্ড অর্ডার ক্যালকুলেশন করা হচ্ছে, আমরা এখানে লিখেছি যে ট্রিক্স নাম্বার 1, মলিকিউলস হ্যাভিং 14 ইলেকট্রনস বন্ড অর্ডার 3, অর্থাৎ যে সমস্ত মলিকিউলের ইলেকট্রন সংখ্যা 14 তাদের আমরা বন্ড অর্ডার সবসময় কনসিডার করব কত, সবসময় কনসিডার করব 3। আর সেই সঙ্গে আরও একটা পয়েন্ট যে ফর ইনক্রিজ অর ডিক্রিজ অফ 1 ইলেকট্রন, একটা ইলেকট্রন যদি কমে যায় বা বেড়ে যায় তাহলে বন্ড অর্ডার ডিক্রিজেস বাই 0.5 ইউনিট। সবসময় একটা ইলেকট্রন ধরো 14টা থেকে একটা ইলেকট্রন কমে গেলেই বন্ড অর্ডার 0.5 কমে যাবে, বা 14তে যদি আরও একটা ইলেকট্রন বেড়ে গিয়ে 15টা ইলেকট্রন হয় তাহলে বন্ড অর্ডার কিন্তু 0.5 ডিক্রিজ করবে, অলওয়েজ ডিক্রিজ করবে। এখানে একটা চার্ট আমি করে দিয়েছি, সেই চার্টে দেখো 14 যার ইলেকট্রন, এখানে দেখবে নাম্বার অফ ইলেকট্রনস আমি লিখেছি, হ্যাঁ, মাঝখানে 14 দিয়ে 8 থেকে আমরা শুরু করব, 8 থেকে 20 অবধি, অর্থাৎ যে তোমাকে পরীক্ষায় যা দেবে 8 থেকে 20-র মধ্যে অবভিয়াসলি তুমি পেয়ে যাবে। তো 8 থেকে 20 ইলেকট্রন সিস্টেম যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা 14টায় ধরবো 3, 15টা ইলেকট্রন হলে 0.5 কম মানে 2.5, 16টা হলে 2, 17টা হলে 1.5, 18টা হলে 1, অর্থাৎ যত আমরা এদিকে যাব 0.5 করে ডিক্রিজ করছে। এবং ইলেকট্রন সংখ্যা যদি কমে তাহলেও কিন্তু বন্ড অর্ডার 0.5 করে ডিক্রিজ করছে। তাহলে বন্ড অর্ডার ক্যালকুলেশন পরীক্ষায় যাই দিক না কেন নিশ্চয়ই তুমি খুব সহজে পারবে যে 0.5 করে কমিয়ে দেবে। একটা ইলেকট্রন বেড়ে যাওয়া বা কমে যাওয়া মানেই হচ্ছে বন্ড অর্ডার 0.5 করে তুমি কমিয়ে দেবে। সেকেন্ড যে ট্রিক্স যেটা, যে ইভেন নাম্বার অফ ইলেকট্রন যদি থাকে তাহলে আমরা বন্ড অর্ডার অবভিয়াসলি পজিটিভ একটা ইন্টিজার পাবো বা সিম্পল হোল নাম্বার পাবো, সেটা ডায়াম্যাগনেটিক। সেটা আগে এখানে আমি বলেছিলাম যে হোল নাম্বার হলে ডায়াম্যাগনেটিক হয়, এটাও সে একই ব্যাপার। কিন্তু এখানে এক্সেপশান আছে, যাদের ইলেকট্রন 8টা বা 10টা বা 16টা তারা কিন্তু প্যারাম্যাগনেটিক। তাহলে এখানে প্যারাম্যাগনেটিক কারা কারা হতে পারে, প্যারাম্যাগনেটিক হবে এই 8টা ইলেকট্রন এখানে 0, আচ্ছা, তারপরে হচ্ছে 10টা ইলেকট্রন মানে এটা 1, এটা সিম্পল হোল নাম্বার হয়েছে তাও হবে প্যারাম্যাগনেটিক। আর 16তে নাম্বার অফ ইলেকট্রন দেখো 2, বন্ড অর্ডার 2 আছে তাও কিন্তু এটা হবে প্যারাম্যাগনেটিক। এই 3টে 8, 10, 16, 8, 10, 16 হলে এটা জোড় সংখ্যার ইলেকট্রন তাও কিন্তু এরা প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার দেখাবে। আর যদি অড নাম্বার অফ ইলেকট্রন অন্যগুলোর ক্ষেত্রে 11, 13 বা 15 বা 17 বা 19 এদের ক্ষেত্রে অবভিয়াসলি তারা প্যারাম্যাগনেটিক হবে। অড নাম্বার অফ ইলেকট্রন যদি হয় তারা প্যারাম্যাগনেটিক হবে। তো এটা পড়ার পরে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আশা করি বুঝতে পেরেছো এই ট্রিক্সটা। তো এখানে আমরা সিকিউ মানে আবার একটা করেসপন্ডিং কোশ্চেন আমরা এখানে সলভ করছি, যে এখানে একটা অক্সিজেন মলিকিউল দেওয়া হয়েছে, অক্সিজেন ডাইঅক্সিজেন অ্যানায়ন দেওয়া রয়েছে, ডাইঅক্সিজেন ক্যাটায়ন দেওয়া রয়েছে। এদেরকে কী করে রাইট দ্য কারেক্ট অর্ডার অফ বন্ড অর্ডার
অফ দ্য ফলোয়িং মানে এদের করতে হবে। তো আমি এখানে অ্যান্সারটা করেই দিয়েছি। O2-তে মোট ইলেকট্রন 8 8 16, 16টা মানে হচ্ছে তোমার 14-তে 3 হয়, তাহলে 16 2 হবে, অর্থাৎ 2 হলো। আর O2 মাইনাস মানে হচ্ছে 8 + 8 + 1 মানে 17, অর্থাৎ 1.5। 17 বলতে 1.5 কেন, 14-তে 3, 15-এ 2.5, 16-তে 2, 17-এ 1.5। তারপরে হচ্ছে O2 প্লাস যদি হয় 2 8 + 8 - 1 মানে 15 ইলেকট্রন, তাহলে বন্ড অর্ডার 2.5। তাহলে বন্ড অর্ডার তুমি পরপর 3টি পেয়ে যাচ্ছ। এই বন্ড অর্ডার তুমি সাজাতে পারবে। আবার বন্ড অর্ডারের সঙ্গে আগে তুমি দেখেছো যে স্টেবিলিটি, বন্ড লেংথ, বন্ড এনার্জি সব রিলেটেড। সুতরাং তুমি এখান থেকে অ্যান্সার, যে কোনো অ্যান্সার তুমি করতে পারবে। এখানে কতগুলো পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি, এগুলোর একটু বাইরে যা কিছু আমরা পড়লাম এসবগুলো ছাড়াও আরও কিছু যেটা আছে একটু এক্সেপশনাল টাইপের, সেটা তোমাকে রিমেম্বার রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে যে CO+ মানে কার্বনিল পজিটিভ যে আয়নটা, তার কিন্তু বন্ড অর্ডার 3.5। আমরা জানি বন্ড অর্ডার সবসময় 3 হতে পারে, ম্যাক্সিমাম বন্ড অর্ডার হতে পারে 3, কিন্তু এখানে খেয়াল রাখবে CO+-এর বন্ড অর্ডার কিন্তু সবচেয়ে বেশি 3.5। এর চেয়ে বেশি আর বন্ড অর্ডারের অস্তিত্ব, এক্সিস্টেন্স কোথাও নেই। তারপরে আরেকটা সেকেন্ড পয়েন্ট দেখো, ট্রাইঅ্যাটমিক কোনো মলিকিউলসের ক্ষেত্রে তাদের বন্ড অর্ডার কী করে বার করবো। যেমন হচ্ছে ধরো ওয়াটার মলিকিউলের ক্ষেত্রে বন্ড অর্ডার কী করে বার করবো। এই বন্ড অর্ডারের আমি ডেফিনেশনে কী বলেছিলাম, যে দুটো কাছাকাছি অ্যাটমের মধ্যে যে কটা বন্ড থাকবে। সুতরাং এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড আছে, বন্ড অর্ডার 1। কার্বন ডাইঅক্সাইডে বন্ড অর্ডার কত হবে 2, কারণ কার্বন অক্সিজেনের মধ্যে নাম্বার অফ বন্ডস কটা, পাশাপাশি দুটো অ্যাটমের মধ্যে বন্ড কটা আছে, দুটো, দ্যাট ইজ ওয়াই বন্ড অর্ডার 2। নাম্বার 3 হচ্ছে যে আয়নস, যদি আয়ন যদি তাহলে বন্ড অর্ডার কী করে বার করব। যেমন ধরো কার্বনেট আয়ন একটা দেওয়া রয়েছে, বন্ড অর্ডার কী হবে, তখন তুমি কি করবে, যে টোটাল নাম্বার অফ বন্ডস কটা দেখবে, 1 2 3 4টে বন্ড, তাহলে 4কে ভাগ করবো কটা দিয়ে, কত দিয়ে ভাগ করবো আমরা, 3 দিয়ে ভাগ করব। কেন 3 দিয়ে ডিভাইড করব, বিকজ এখানটা হচ্ছে 3টে পজিশান আছে, এ একটা পজিশান, এ একটা পজিশান, এ একটা পজিশান। সুতরাং 3টে পজিশানে 4টে বন্ড ডিস্ট্রিবিউট হয়ে আছে। সুতরাং 4/3 মানে 1.33, এটা হচ্ছে বন্ড অর্ডার অফ কার্বনেট আয়ন। এইভাবে তুমি সালফেট, নাইট্রেট, ফসফেট ইত্যাদি তুমি বন্ড অর্ডার বার করতে পারবে। তো এই হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি এবং বিভিন্ন মানে মলিকিউলের বন্ড অর্ডার বার করা এবং তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স যা যেখানে আছে, স্টেবিলিটি বলো, ম্যাগনেটিক ক্যারেক্টার বলো, রিঅ্যাক্টিভিটি বলো, বন্ড লেংথ বলো, ইটসেট্রা, এসবগুলো কিন্তু এখানে আমরা শিখলাম। এবং এটা মনে রাখবে, এখান থেকে কিন্তু নিট বা জয়েন্টের কিন্তু কোশ্চেন অবধারিত আসবেই, এবং এই ট্রিক্স মনে রাখলে তোমার কাছে এটা খুব কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সারটা করতে পারবে। তো আশা করি আমি তোমাদের নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, যদি তোমাদের উপকার হয় তাহলে আমি খুব খুশি হব। ভালো করে পড়ো, আর অসুবিধা হলে আমাকে ইনফর্ম করতে পারো। বেস্ট অফ লাক, ভালো থেকো, সাবধানে থেকো। ওকে, বাই।